তোমার ব্যাগটি নিয়ে এসো, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনই আসছি। কাল রাতে মা ফোন করেছিল, বাবার শরীরটা নাকি ভীষণ খারাপ করেছে। তুমি কি আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে পারবে? শোনো তোমা, আজ অফিসে একটা জরুরি মিটিং রয়েছে। মিটিং শেষ করে বাড়ি ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে মেবি। কাল না হয় দুজনে গিয়ে বাবাকে দেখে আসবো, কি বলো? ঠিক আছে? ঠিক আছে, যাও। হ্যাঁ তোমা, বলো। শুনছো, মা আবার ফোন করেছিল, বাবার অবস্থা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তুমি জন্যকে স্কুল থেকে নিয়ে গগনপুরে চলে যাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব মিটিং শেষ করে বাড়ি চলে আসবো। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি এসো। এত তাড়াহুড়া করলাম, তবুও তো সন্ধ্যা নেমে এলো। এখন গগনপুর যেতে যেতে তো আমার আরো অনেক রাত হয়ে যাবে। যাকে, কিছুই করার নেই। এখন সোজা স্টেশনের দিকে রওনা দিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। যাক বাবা, একটি তো রিক্সা পাওয়া যাচ্ছে। যাই, আর দেরি না করে রিক্সাতে উঠে পড়ি। কাকু, স্টেশন যাবেন? জি স্যার, চলুন যাব। আচ্ছা কাকু, গগনপুর যাবার ট্রেনটি কখন আসবে আপনি কি জানেন? বলতে পারবেন আমাকে? রাত তো বোধ হয় 8টা বাজবে স্যার। কিন্তু স্যার, গগনপুর পৌঁছাতে আপনার বোধ হয় অনেক রাত হয়ে যাইবে। হ্যাঁ কাকু, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু কিছু করার নেই, আমাকে ওখানে যেতে হবে। এই নিন স্যার, স্টেশনে চলে এসেছি। রঞ্জয় ভাড়াটি দিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করলো। দাদা, গগনপুরের ট্রেনটি কখন আসবে? এই রাত প্রায় 8টা নাগাদ বাজবে। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখন সন্ধ্যা 7টা প্রায় বাজছে, তার মানে আমাকে এখনো আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যাকে, কিছু তো আর করার নেই, আরো 1 ঘন্টা না হয় স্টেশনে অপেক্ষা করলাম। রণজয় বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। রাত প্রায় 8টা নাগাদ ট্রেনটি এসে স্টেশনে পৌঁছালো। বাহ, ট্রেনটি তো একদম সঠিক সময়ে চলে এসেছে। আমি আবার জীবনে এই প্রথম দেখলাম কোনো ট্রেন এত সঠিক সময়ে পৌঁছালো স্টেশনে। এই টিকিট টিকিট। দাদা, কই যাবেন আপনি? গগনপুর যাব দাদা। গগনপুরে আপনার কে আছে? গগনপুর আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, আসলে গগনপুরে তো আমার নিজের বাসা, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তা আপনার শ্বশুরের নামটা কি? রূপকপাল। রূপকমল? উনি কি স্কুলে শিক্ষকতা করতেন? জি, উনি একজন শিক্ষক ছিলেন। আপনি কি ওনাকে চেনেন? আমাদের পাশের গ্রামেই ওনার বাড়ি। বড়ই ভালো মানুষ। তা কি উনি এখনো বেঁচে আছেন? আসলে উনি এখন ভীষণ অসুস্থ, তাই ওনাকেই আমি দেখতে যাচ্ছি। কিন্তু এত রাতে ওই গ্রামে যাওয়াটা
আপনার কিন্তু ঠিক হচ্ছে না। আসলে গ্রামটি খুব একটা সুবিধাজনক নয়। কই, আমি তো গ্রামটির বিষয়ে সব ভালোই শুনেছি। আচ্ছা আচ্ছা, যাক, বাদ দিন এসব কথা। এখন প্রায় 10টা বাজে, সামনে আপনার গগনপুর স্টেশন, সাবধানে যাবেন। দাদা, উপর গ্রামে যাবেন? দাদা, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত রাতে ওই গ্রামে কোনো রিক্সাওয়ালাই যাবে না। আমি তো বলি আপনিও সেখানে না গিয়ে অন্য কোথাও চলে যান। কেন, কি আছে ওই গ্রামে? রায় দিঘির পার। ও বাবা রে, আমি ওই জিনিসটার নাম মুখেও নিতে পারবো না। বললেই হয় আপনার ভাড়া বেশি লাগবে। তা কত টাকা লাগবে সেটা বলুন। খামোখা ভয় দেখাচ্ছেন কেন, হ্যাঁ? ভাড়ার জন্য নয়, আপনি বুঝতে পারছেন না দাদা। যান, আপনি নিজে যান, তারপর মজা বুঝবেন নি। না, কি যে করি এখন। যাক, সময় নষ্ট করা যাবে না। হেঁটে হেঁটেই না হয় আজ শ্বশুর বাড়ি পৌঁছে যাব। রণজয় হেঁটে হেঁটে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাপরে, চারিদিকে কি নিশতি অন্ধকার রে বাবা। বাহিরে একটা মানুষও দেখতে পাচ্ছি না। এদিকে তো ফোনের ব্যাটারিটাও শেষ। তোমাকে এতবার বলেছি ফোনটাতে ফুল চার্জ দিয়ে রাখতে, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না। করুক না এখন আমাকে নিয়ে চিন্তা। রায় দিঘির সামনে এসে রণজয় দেখতে পায় দিঘির মাঝখান থেকে আগুনের মতো কিছু একটি রাস্তার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, দিঘি থেকে আগুন উঠে এলো মনে হচ্ছে। রণজয় লক্ষ্য করলো আগুনের ভেতর থেকে সাদা শাড়ি পরা কেউ একজন বেরিয়ে এলো। এটি দেখে রণজয় ভয়ে কাঁপতে লাগলো। তোর কি ভেতরে একটু ভয় নেই? আমার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি কি ক্ষতি করেছি তোমার? কি এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি তো তুই করেছিস। আমাকে জলে ডুবিয়ে কে মারলো? তুই তো মারলি। আমি আমি আবার কখন মারলাম তোমাকে? দয়া করে আমাকে যেতে দাও, আমি তোমার কথাগুলো বুঝতে পারছি না। দাঁড়া, একটু পরে সবই বুঝতে পারবি। সঙ্গে সঙ্গে রণজয়ের গলা টিপে ধরে। ঠিক সেই সময় ভাগ্যক্রমে রণজয়ের বউ আলো নিয়ে রাস্তা দিয়েই যাচ্ছিল। হেই ডাইনি, ছেড়ে দে, ছেড়ে দে আমার স্বামীকে। যা, আজকের মতো প্রাণে বেঁচে গেলি। ডাইনি রণজয়কে ছেড়ে দিয়ে দিঘির মধ্যে ঝাঁপিয়ে পড়ল। এরপর তমা রণজয়কে বলল, কি গো, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু গলাটায় বেশ ব্যথা করছে। আজ যদি তুমি সময় মতো না আসতে, কি যে হতো আমার। কিন্তু একটা কথা বলো তো, এই ডাইনিটা কে? সে বারবার আমাকে বলছিল আমি নাকি তাকে মেরে ফেলেছি। চলো সামনে যেতে যেতে বলছি। আসলে তুমি ওই দিঘিতে যে ডাইনিকে দেখেছো, তার নাম মালা। মালা আমার পাশের গ্রামের তমাল দাদার স্ত্রী ছিল। অনেক বছর আগের কথা। তমাল দাদা মালাকে বিয়ে করেছিল শুধুমাত্র যৌতুকের লোভে পড়ে। তমাল মাঝে মাঝেই তার শ্বশুর বাড়ি থেকে মালাকে দিয়ে টাকা আনাতো। এরকম একদিনের ঘটনা। সেদিন তমাল মালাকে বলল, মালা, এই মালা, কোথায় তুই? হ্যাঁ গো, কি হয়েছে, ডাকছো কেন?
এক্ষুনি গিয়ে তোর বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আয়। এত টাকা আমার বাবা কোথায় পাবে? আর তাছাড়া তুমি এত টাকা দিয়ে কি করবে? আমাকে বেশি প্রশ্ন করবি না, যা বলেছি তাই কর। দেখো, আমার বাবার শরীর এখন খুব খারাপ। ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাছাড়া আমি তোমাকে আমার বাবার কাছ থেকে অনেক টাকা এনে দিয়েছি। এখন আর তুমি কোনো টাকা পাবে না। কি, এত বড় সাহস তোর? তুই আমার মুখে মুখে তর্ক করিস? এরপর তমাল মালাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। তমালের বউ পেটানো যেন অভ্যাসে পরিণত হয়েছিল। সেই দিন সে মালাকে এতটাই মারধর করে যে তা মালা সহ্য করতে পারে না এবং মালা সেখানেই মারা যায়। মালা মারা যাবার পর তমাল মালার লাশটি দিঘির জলে ফেলে দিয়ে সকলকে বলে মালা আত্মহত্যা করেছে। মালার আপন বলতে শুধু তার অসুস্থ বাবা ছাড়া আর কেউ ছিল না। প্রতিবাদ করার মতো কেউ ছিল না। তাই মেয়েটা তার ন্যায় বিচার সে নিজেই করেছে। এরপর থেকে দিঘির পাড়ে প্রায়ই মানুষের ডেড বডি পাওয়া যেত। তবে প্রথম লাশটি ছিল তমালের। মেয়েটি সব ছেলেদেরকেই তার স্বামীর মতো মনে করে, তাই সে বেছে বেছে শুধু ছেলেদেরই মেরে ফেলে।